স্বাগত সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। একটা আশার কথা হলো 5 দিন পর হাওড়ের আকাশে রোদের দেখা মিলেছে বটে, তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র স্বস্তির খবর দিতে পারেনি। এই সংস্থাটি বলছে কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির উন্নতি হতে সপ্তাহ পেরিয়ে যেতে পারে। আর এমন পরিস্থিতিতে হাওড় এলাকায় নিমজ্জিত পাকা ধানের আশা প্রায় ছেড়েই দিয়েছেন কৃষকরা, এবং এ সমস্ত জমিতে ধান পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ার পরও যে যেভাবে পারছেন ধানটা কাটছেন। খেয়াল করুন দর্শক, যে সময়টায় সোনালী ধানের ঘ্রাণ ভেসে থাকার কথা সে সময় হাওড় জুড়ে কেবল হতাশা আর পচা ধানের গন্ধ, যেমনটা আমরা প্রতিবেদনে দেখলাম। এই বাস্তবতা আসলে সামনে কি অপেক্ষা করছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন এবং আছেন কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। রেজাউল করিম সিদ্দিকী, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রথমত, এখনকার যে প্রেক্ষাপট আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ রোদ উঠলেও বন্যার যে পানির শঙ্কা করা হচ্ছে সেটা নেমে যেতে এখনও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। ওদিকে আমাদের হাতে যে আবহাওয়ার তথ্য আছে সেটা আবার আগামী 4 থেকে 5 দিন বড় ধরনের ঝড়ের পূর্বাভাসও রয়েছে। তার মানে এমন একটা পরিস্থিতি যেখান থেকে আসলে খুব একটা স্বস্তির গল্প নেই। আমাদের জন্য আসলে কি ধরনের শঙ্কা আপনি অন্তত দেখছেন আপনার বিশ্লেষণ থেকে, খাদ্য কেন্দ্রিক? জি ধন্যবাদ। আমি আপনার যে তথ্যটি আছে সে তথ্যটির সাথে সম্পূর্ণ একমত। 2026 সালের কথা যদি আপনি বলেন তাহলে কতগুলো ক্যাটেগরিক্যালি কতগুলো তথ্য আমাদেরকে আসলেই খুব সংকটের ইঙ্গিত দেয়। প্রথমত হচ্ছে যে কয়েকদিন আগেই ছিল তীব্র তাপপ্রবাহ আমরা দেখেছি, এবং সেই তাপপ্রবাহে কিন্তু কৃষক অনেক জমিতে সেচ দিতে পারে নাই, অনেক জায়গায় কৃষক সংকটে ছিল। আবার এর মধ্যে হয়েছে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত, এবং বজ্রপাতে হাওড়ের কৃষক সহ অন্যান্য অঞ্চলের অনেক কৃষক কিন্তু মৃত্যুবরণ করেছে, এবং এটাও কিন্তু কৃষকের উপর দিয়ে গেছে। আবার এদিকে যে আগাম বন্যার কারণে যে ঝুঁকিটার কথা আপনারা আচ্ছা, আমি আপনার সঙ্গে সংযোগটা পুনঃস্থাপনের চেষ্টা করি। জনাব রেজাউল করিম সিদ্দিকী, নিশ্চয়ই এখান থেকে আমরা আলাপটা শুরু করবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন, এই সুযোগে আপনার কাছ থেকে একটা বিষয় একটু বুঝে নিতে চাই। মানে এখন যে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, আবহাওয়ার যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, মানে স্বাভাবিকভাবে এই সময় এরকমটাই হওয়ার কথা কিনা? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমাদের আগে থেকে একটা প্রস্তুতি প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আপনি কি ধরনের ঘাটতি দেখেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু এখন যে বিষয়টা আপনি আলাপ করেছেন এটা কিন্তু এক ধরনের, আমরা অনেক আগে থেকেই আমাদের যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে তারা অনেক আগে থেকেই এই সতর্কতা বলে এসেছিল বিজ্ঞানী মহানে। কারণ আমাদের ঋতুটা শিফট করছে এখন, মানে 15 থেকে 18 দিনের একটা শিফটিং টেন্ডেন্সিটা আছে, সেটা একটা আছে। তার উপরে যে কথাটা জলবায়ু পরিবর্তনে বারবার বলা হয় যে অল্প কদিন বৃষ্টি হবে কিন্তু এত বেশি পরিমাণ বৃষ্টি হবে যেটা আমাদের পুরো এলাকাকে মানে ডুবিয়ে দিতে পারবে, এবং ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। ঠিক একই ঘটনা ঘটেছে হাওড়েও। অল্প কয়েকদিন বৃষ্টি হয়েছে কিন্তু বেশি দিন না, 4-5 দিনের বৃষ্টিতে পুরো হাওড় প্লাবিত। এর মানে হলো যে পরিমাণ ডাউন পাওয়ার হওয়ার কথা সাধারণত তার চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে ওখানে, এবং এর সাথে এখন আরো যোগ হয়েছে উপর থেকে, উজান থেকে পানি নেমে আসা। এই দুটো জিনিস যখন একসাথে কোইনসাইড করে তখন আপনার ওই জায়গাটা অটোমেটিক্যালি হ্যাজার্ডাস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা করণীয় ছিল যে একটা বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে এবং মেঘপুঞ্জগুলো ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এইটা আমাদের খুব ভালো একটা ওয়ার্নিং সিস্টেমের মধ্যে আনা উচিত, কারণ সারা পৃথিবীতে এখন খুব ভালো ওয়ার্নিং সিস্টেম চালু হয়েছে এবং আমরা মোটামুটি একটা ভালো প্রেডিকশন করতে পারি। তো সেই অবস্থায় যদি আমরা ওই টেকনোলজি এবং নলেজটাকে যদি আমরা এখানে ইউজ করতে পারতাম তাহলে হয়তো হাওড়ের এদের কৃষকদের এতটা দুরবস্থা হয়তো দেখতে হতো না।
একদম, এটা মানে একটা আপনাদের আছে। এই আরেকটা হলো পরামর্শগুলো আসলে কতটা গুরুত্ব সহকারে দেখা হয়, এখানে আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের গাফিলতি আছে সেগুলো নিয়েও নিশ্চয়ই আলাপ করার চেষ্টা করব। রেজাউল করিম সিদ্দিকী, আপনি বলছিলেন বেশ কতগুলো সংকটের কথা। জি যে আমি যেটা বলছিলাম যে দেখেন, যখন নাকি বৃষ্টিপাত হলো এবং তার কারণে যে জলোচ্ছ্বাসটা মানে জলের প্রবাহটা বাড়লো, সেখানে কিন্তু আমাদের প্রস্তুতিটার ঘাটতি ছিল। এবং এটা অনেকদিন আগে থেকেই যারা হাওড়ে কাজ করেন তারা কিন্তু বলছিলেন যে বাঁধগুলোর অবস্থা খুব নাজুক, রাস্তাগুলো খুবই দুর্বল হয়ে গেছে, এবং যে পানির তোড় আসছে, সে পানির তোড় আসলে সেটাকে ফসল রক্ষা করা কিন্তু খুব কঠিন হবে। গত এক সপ্তাহ ধরেই বা তার আগে থেকেই কিন্তু এ ধরনের কিছু সংকট আমরা কথা বলছিলাম। এবং এ কথা কিন্তু আমাদের কাছে খুবই সত্য যে হাওড় অঞ্চল যদি শুধুমাত্র আগাম ফ্লাডটিকে যদি প্রোটেক্ট করা যেত, মানে আমাদের অবকাঠামো দিয়ে, তাহলে কিন্তু আসলে এত বড় সংকট থেকে আমরা কিছুটা হলেও নিজেদেরকে রক্ষা করতে পারতাম। যদিও আমি জানি না যে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটা কত, কত হাজার হেক্টর জমি বা কত লক্ষ হেক্টর জমি পানিতে প্লাবিত হয়েছে, তার জন্য আমাদের টোটাল ফসল উৎপাদনের উপর কতখানি ইম্প্যাক্ট পড়বে, কিন্তু সামষ্টিক ক্ষেত্রে কত বড় ইম্প্যাক্ট পড়বে তার চেয়েও বড় বিষয়টা হচ্ছে যারা তৃণমূলের মানুষ এবং যারা এটার সাথে জড়িত, তারা তো তাদের জীবন থেকে বিশাল সম্পদের একটা হানি ঘটলো। এবং হাওড়ে তো এই একমাত্র বোরো ধান দিয়েই তো সেখানকার মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার বিষয়। অতএব স্বাভাবিকভাবেই তাদের কিন্তু সর্বশান্ত হওয়া ছাড়া কোনো উপায় নেই। যে কান্নাটি আমরা কৃষকের কাছ থেকে শুনছিলাম, এই কান্নাটা কিন্তু প্রতিটি ঘরে ঘরেই চলছে। আমি মানুষের খাবারের জোগাড় করতে পারছি না, পচা ধানকে আমি এখন হাঁসের খাবার হিসেবে বিক্রি করে দিচ্ছি, এবং এটাই হচ্ছে আমাদের একদম চরম বাস্তবতা। কিন্তু আমি যে কথাটার সাথে যুক্ত করতে চাই যে এই প্রতি বছর গত 20 বছর ধরে কিন্তু এই কথাগুলোই আমরা বলি, এবং অবকাঠামোর সাথে যারা জড়িত তারা কেন এখন পর্যন্ত একটা টেকসই সিস্টেম তৈরি করতে পারলো না। আমরা জানি যে জলবায়ু পরিবর্তন জনিত সংকটে এরকম ধরনের বৃষ্টিপাত, উজানের পানি প্রবাহ, এগুলো আমাদেরকে সবসময় নাজুক অবস্থার মধ্যে ফেলে। কিন্তু আমরা ফেলে বলে কি সবসময় আমরা নিয়তির উপর অপেক্ষা করব, না নিজেরা কোনো প্রোটেকশন সিস্টেম? আপনি কি এখানে সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে কোন জায়গাটাতে, মানে কেউ যিনি আসলে দায়িত্বে থাকেন প্রশাসনের, তার সিরিয়াসনেসের অভাব, নাকি আমাদের গবেষণার কোনো রকমের দুর্বলতা আছে? আমি গবেষণার কথা নিশ্চয়ই, সেখানে হয়তো আমাদের কিছু লিমিটেশন আছে, তারপরেও কিন্তু আগের চেয়ে আমাদের উন্নত জাতের ধান আবিষ্কৃত হয়েছে, যেগুলো নাকি আমরা একটু আর্লি কেটে নিতে পারি, এবং সেগুলো কিন্তু অনেক ধরনের দুর্যোগকে আমরা হয়তো কিছুটা মোকাবেলা করতে পারি। কিন্তু সবচেয়ে বড় যে যন্ত্রণাটির কথা, আমি মনে করি যে এটা সকলেই এক বাক্যে স্বীকার করবেন, হাওড়ের যে বাঁধ সিস্টেম, পানির যে প্রোটেকশন সিস্টেম, সেটি কোনোদিনও টেকসই সিস্টেম ছিল না, এবং প্রতি বছরই বাঁধ ভাঙে এবং বাঁধ ভেঙে কিন্তু পানিটা ঢোকে। আমার কথা হচ্ছে যে বাঁধ ভেঙে পানি ঢুকবে, কিন্তু সেটাও কিন্তু একটা মানে কি বলা যায় যে প্রোটেকশনের একটা এক ধরনের তো আন্তরিকতা থাকবে। দেখা যাচ্ছে দুর্বল কাজ হয়েছে, একই কন্ট্রাক্টর প্রতি বছর একই মাটি দিয়ে কাজ করছেন, এবং এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কথা বা আমাদের স্থানীয় সরকারের যে সমস্ত ডিভিশনগুলো আছে, তাদের এই জায়গাটায় একটা কমিটমেন্ট থাকা দরকার। লুণ্ঠনবাদী সিস্টেম বা বড়লোক হওয়ার সিস্টেমের পরিবর্তে একটা টেকসই সিস্টেম দাঁড় করানো দরকার, যাতে কৃষকের ফসল রক্ষা হয়। ফসলটা কিন্তু কেবল কৃষকের রক্ষা হয় না, ফসলটা কিন্তু দেশের রক্ষা হয়। ওই ধানটা কিন্তু সে ওখানকার কৃষক খায় না, ও ধানটা কিন্তু আমিও খাই। অতএব এইটি কিন্তু আমাদের একটা আঞ্চলিক সমস্যা না, এটা আমাদের জাতীয় সমস্যা হিসেবে দেখা দরকার। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের যে এখন নতুন সরকার যারা দায়িত্ব নিয়েছেন, তারা এই জায়গাটিতে একটা মনোজগতের পরিবর্তন করতে পারেন কিনা, সেটা আমাদের কাছে এখন দেখার বিষয়। কারণ এইটি আসলে গত 50 বছরে কোনো টেকসই সিস্টেম গড়ে ওঠে নাই। আমরা আগামীতে এটা গড়ে তুলতে চাই, সেই কমিটমেন্টটা আমরা দেখতে চাই আমাদের সিস্টেমের কাছে বা প্রশাসনের কাছে। বুঝতে পারছি। এখানে এখানে মানে একটা তো ঘোষণা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছে যে আগামী 3 মাস হয়তো কৃষকদেরকে খাদ্যশস্য সহ নানা বিষয়ে প্রণোদনা দেওয়ার একটা চেষ্টা থাকবে, কিন্তু মুশকিল হচ্ছে দীর্ঘমেয়াদী কি সমাধান এখানে করা যেতে পারে। বাঁধের কথা বলা হচ্ছে কিশোরগঞ্জে, সেই বাঁধ আসলে মানে চূড়ান্ত সমাধান কিনা সেটাও তো এখন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পরিকল্পনারও পরিবর্তন জরুরি। সেটা নিয়ে একটু কথা বলবো নিশ্চয়ই আপনার সঙ্গে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল-আমিন, আপনি আবহাওয়ার চরিত্র বদলের কথা বলছিলেন। আমরা কিছুদিন আগে একটা খবর পেলাম যে ফেনীর আকাশে পুঞ্জীভূত মেঘ জড়ো হলো, তারপর একটা সময় সেটা বৃষ্টি আকারে ঝরে পড়লো, এবং এটাকে ক্লাউড বাস্টার বা মেঘ বিস্ফোরণ বলা হচ্ছে, যেটার সাথে অনেকেই পরিচিত ছিল না। তারপর আমরা দেখলাম রীতিমতো শহরটা তলিয়ে গেল। আমরা আবহাওয়ার চরিত্র যখন বদলাতে দেখছি, তখন পরিকল্পনার মধ্যে কতটা বদল দেখতে পাচ্ছি, এবং আপনারা যারা বিশেষজ্ঞরা আছেন তারা কতটা সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছে। আর এটা আপনি যখন দেখেন যে যারা সত্যিকার অর্থে এগুলো নিয়ে কাজ করে, তারা কি সবাই, তাদের কেউ কেউ
আপনার আমাদের পলিসি মেকিং এর সাথে ইনকর্পোরেটেড কাজ করতে পারে কিনা। আমাদের দেশে এই সুযোগটা খুবই লিমিটেড, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে আমি রেজাউল করিম সিদ্দিকী সাহেবের সাথে একমত। এই আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের দুটো উপায়ে সাধারণত আমরা এটাকে মোকাবেলা করি, একটা হলো অ্যাডাপ্টেশন আর একটা হলো মিটিগেশন। হাওড়ের ক্ষেত্রে কিন্তু আমরা মিটিগেশন প্রক্রিয়াটাকে সবচেয়ে বেশি হাইলাইটেড করি, মানে আমরা ওটাকে মিটিগেট করবো, ও আমরা আটকাবো যেন পানি না যেতে পারে, কারণ এটা তাদের রিসোর্স, ওই রিসোর্সটা শুধুমাত্র 3 মাস ওই কৃষকরা ওখানে কাজ করে ওনারা খায় তা না, ওনারা আমাদের জন্য খাদ্য যোগায়। আমাদের খাদ্য যোগানোতেও আপনার প্রাপ্তির সংখ্যা কমে যাবে, এখন প্রাপ্তিটা অবশ্যই অনেক কমে যাবে। তবে অনেক সাধুবাদ দিই আমি বর্তমান সরকারকে যে ওনারা আমাদের কৃষকদের দিকে তাকিয়েছেন এবং এই 3 মাস ওনাদের চলার যে একটা কমিটমেন্ট দিয়েছেন প্রধানমন্ত্রী, এটা সত্যি আশাব্যঞ্জক। এই সাথে যদি আমরা ওই মিটিগেশন প্রক্রিয়ার আওতা অনুযায়ী যদি আমাদের বাঁধগুলোকে খুবই টেকসই এবং আগামী দিনের, মানে আমরা বলি এটা ক্লাইমেট চেঞ্জ সিনারিও, আগামী 2100 সাল বা 2150 এরকম একটা সিনারিওকে মাথায় রেখে আমাদের যে ওই জায়গাটা যদি আমরা বাঁধের আওতায় আনতে পারি, এবং যেটা হবে খুবই টেকসই বাঁধ, এবং আমরা যতই উপরের থেকে পানি আসুক কিভাবে আমরা ওটাকে অন্য ড্রেনেজ সিস্টেম দিয়ে অন্যদিকে দেব, আমাদের রিসোর্স যেটা আছে আমাদের মাটিটা, ওটা আমার সবচেয়ে টেকসই হবে এটা। আর তার সাথে যেটা গবেষণার বিষয়ে দাঁড়িয়েছে এখন সামনেতে, স্পেশালি আমাদের যে ভ্যারাইটি, ধানের যে ভ্যারাইটিটা, ওটা আমার অনেক গবেষণা হয়েছে এই ধানের ভ্যারাইটি উদ্ভাবন নিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে এখন যতই পানির সাথে পাল্লা দিয়ে যেন ধানের গাছটাও বড় হতে পারে, এই ধরনের চিন্তাটা মাথায় রাখতে হবে। একটা শক্ত গবেষণার এখানে প্রয়োজন আছে। আমি শেষের দিকে আমি একটু আমি রেজাউল করিম সিদ্দিক একটা বিষয় একটু জানতে চাই, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুর অভাব রয়েছে। প্রথমত পরিকল্পনার অভাব রয়েছে, এখানে আসলে জবাবদিহিতার একটা বড় অভাব রয়েছে, এবং একই সঙ্গে এখানে কাজের যে গতি, সেই গতিটা না বাড়িয়ে বরঞ্চ একেবারে দীর্ঘসূত্রিতা কাজে লাগিয়ে সমাধানের একটা চেষ্টা করা হয়। প্রতি বছর যখন বন্যা কিংবা এরকম পরিস্থিতি তৈরি হয় তখনই আমরা এগুলো নিয়ে আলাপ করি এবং অনেকগুলো পরামর্শ নিয়ে হাজির হই, তারপরে গিয়ে আমরা ভুলে বসি। আপনার মনে হয় কিনা ঠিক এই মুহূর্তে আলাদা এমন কোনো টেকসই ব্যবস্থাপনা প্রয়োজন যেটা নিয়ে আসলে সারা বছর কাজ করতে বাধ্য হন যারা আসলে দায়িত্ব রয়েছেন তারা, সেটা কিভাবে সম্ভব? মানে সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি যদি কৃষির কথাটা বলি, সরকারের অন্যান্য সিস্টেমের কথা সকলেই কম বেশি জানেন, আমি যদি কৃষির কথাটা বলি তাহলে বলবো যে এটা একটা সমন্বয়হীন জায়গা, এবং কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের সমন্বয় নেই, এবং নেই বলেই কিন্তু এই সংকটগুলো হয়। আপনি যদি এই হাওড়ের কথা যদি বলেন, এখানে আমরা বাঁধ নিয়ে বলি এবং তার সাথে কৃষি নিয়ে বলি, এখানে একটা সমন্বয়, যেটা স্যার বলছিলেন যে আমাদের অ্যাডাপ্টেশনের কথা বলেন, মিটিগেশনের কথা বলেন, এর মধ্যেও কিন্তু একটা সমন্বয় থাকা দরকার, এবং সেই সমন্বয়টা কিন্তু নেই। আপনি যদি আমাদের দক্ষিণ অঞ্চলে যান, যেখানে নাকি পোল্ডারগুলো কখন কেটে দেওয়া হবে, কখন লবণ পানি প্রবেশ করানো হবে, আর কখন ওটা চিংড়ি চাষ করা হবে, কখন ধান চাষ করা হবে, সেটারও কিন্তু কোনো সমন্বয় নেই, এবং ওখানেও কিন্তু একটা সংকট সবসময় হয়। আমাদের ভাঙনের এলাকাতে যদি যান, কুড়িগ্রাম, গাইবান্ধা, সেখানেও কিন্তু সেম ঘটনা। তার মানে আমরা বলছিটা কি, আমাদের আসলে কৃষি প্রধান যে কৃষি বান্ধব যে মনোজগৎ, সেই মনোজগৎটাই কিন্তু আমাদের গড়ে ওঠে না। আমাদের খাদ্য নিরাপত্তা এটি আমাদের সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ, কারণ এতটুকু জায়গা, মাথা পিছু 10-12 ডেসিমাল জায়গা, এবং এই 18 কোটি 20 কোটি লোকের খাদ্য, সেইটিকে যদি জোগাড় করতে হয় তাহলে 1 ইঞ্চি জায়গাও আমার যেমন অনাবাদি রাখা যাবে না, 1 ফোঁটা খাদ্য আমার নষ্ট করা যাবে না, এবং সেই জায়গাতে আমার সরকারের যত সিস্টেম আছে সব সিস্টেমের এক হয়ে কাজ করা দরকার। আমরা অনেক রকমের সংস্কারের কথা বলি, অনেক রকমের সংস্কার বলে গলা ফাটিয়ে সবকিছু ভেঙে চুরে শেষ করে দিলাম। কৃষির সংস্কার, এই মনোজগতের সংস্কার, এইটা নিয়ে কিন্তু একটি কথা বললাম না। আমার কাছে মনে হয় যে এই জায়গায় প্রায়োরিটি
এই জায়গাটি আমাদের কোনো রাজনৈতিক সিস্টেম এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নাই। আমি কাউকে মানে দোষারোপ করতে চাই না, আমি মনে করি যে আমাদের মনোজগতের মধ্যে এই পরিবর্তনটি আসা দরকার। একদম একদম। আমি সবশেষ ছোট করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন একটা বিষয় একটু জেনে নিতে চাই, তারপর আলাপটা শেষ করব। আপনার কথা শুনে যেটা স্পষ্ট হলো যে যোগ্য মানুষের যোগ্য জায়গায় থাকা প্রয়োজন, যেটা হচ্ছে না। এবং আরেকটা কথা রেজাউল করিম সিদ্দিকী খুব চমৎকার করে বলেছেন যে আসলে মনোজগতের, কৃষিকেন্দ্রিক মনোজগতে একটা পরিবর্তন দরকার। রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর আসলে কি ধরনের ভূমিকা থাকা প্রয়োজন, কারণ তারা তো অনেক ধরনের সংস্কার করে, কৃষি নিয়ে তো কোনো সংস্কারের কথা শোনা যায় না আসলে। আপনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই রাজনৈতিক বিষয়টা, রাজনীতি যতই মন্দ শোনাক, যতই কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই পৃথিবীতে খুব ভালো ধরনের কোনো পরিবর্তন এসেছে আমার জানা নেই। এই জন্য যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে অবশ্যই প্রবলেমের সলভ হবে। এবং আপনাকে শুধু একটু বলে রাখি, এই গভর্নমেন্ট অলরেডি কিছু ম্যান্ডেট নিয়েছেন, যেমন 25 কোটি গাছ লাগাবেন। এর আগে আমি কখনো কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে একেবারে স্পেসিফিক নাম্বার গাছ লাগানোর কথা আমি শুনি নাই। কিন্তু মুশকিল হলো এটার জন্য যে কমিটি করা হয়েছে, আমি ওখানে কোনো ফরেস্ট্রি প্রফেসরকে দেখি না, কিন্তু ভূগোলের প্রফেসরকে দেখেছি। এই যে ব্যাপারটা, এগুলো আমি মানে মাঝে মাঝে আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হয়, তেমনি আবার মাঝে মাঝে মনে হয় যেন ইমপ্লিমেন্টেশন সেক্টরে গিয়ে কোথায় জানি আমাদের একটা সংযোগটা ঠিক মতো হচ্ছে না। রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই দরকার এই আমাদের জাতীয় নীতি নির্ধারণে, এবং আমাদের এই ধরনের সিরিয়াস প্রবলেম যেটা আমাদের রুটি রুজির উপরের মতো অবস্থা, আমাদের খাদ্য নিরাপত্তার ব্যবস্থার কথা, যেটা সরকার সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, এই জায়গায় রাজনৈতিক সদিচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা কথা খুব চমৎকার করে আসলে আপনি বলেছেন যে উদ্যোগ আশাব্যঞ্জক হয়, কিন্তু উদ্যোগ বাস্তবায়নে যারা আসলে কাজ করছেন তাদের মধ্যে আসলে সঠিক মানুষের, সঠিক ব্যক্তিত্বের আসলে কাজ করা প্রয়োজন, থাকা প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো একদিন আবারও কথা বলার সুযোগ হবে এবং আরও পরামর্শ নেওয়ার সুযোগ হবে। ধন্যবাদ আপনাদেরকে। এবং আমাদের সঙ্গে দর্শক এতক্ষণ ছিলেন, আপনারা দেখছিলেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন এবং কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী আমাদের সঙ্গে ছিলেন। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।